ক্রিজার ফিলিপ নামে একজন ক্যাপ্টেন ছিল। তিনি একদিন জাহাজ ভর্তি জিনিসপত্র নিয়ে সমুদ্রপথে রওনা হন। আর তখনই একদল জলদস্যু বা ডাকাত হামলা করে। ওই অবস্থায় ক্রিজার ফিলিপ জাহাজের ক্রু মেম্বারদের কিভাবে বাঁচাতে হয় তা নিয়েই এই কাহিনী। আর হ্যাঁ, এই কাহিনীটি ক্যাপ্টেন রিজার্ভ ফিলিপের জীবনী থেকে নেয়া একটি সত্য ঘটনা। সোমালিয়া নামক একটা ব্রিজ রয়েছে। সেখানে কিছু লোক ছিল যাদের হাতে ছিল মেশিন গান। আর ব্রিজের সাইডে যারা থাকতো তারা এসে ব্রিজের লোকগুলোকে বলে, তোমাদের একটা বড় জাহাজে ডাকাতি করতে হবে। আসলে সমুদ্রের পাশে যারা থাকতো তারা খাদ্য ও আর্থিকভাবে দরিদ্র ছিল, তাই সমুদ্রের বড় বড় জাহাজে ডাকাতি করে নিজেদের জীবিকা নির্বাহ করত। এরপর তারা একটা বোট ও জাহাজ নিয়ে সমুদ্রপথে রওনা হলো। এরপর সমুদ্রে কিছু দূরে যাওয়ার পরে এরা একটা বড় জাহাজ দেখতে পায়। ওই জাহাজটি মেমবাসে যাচ্ছিল। তখন ওই ডাকাতরা জাহাজটির কমিউনি ফ্রিকোয়েন্সি ট্র্যাক করে নেয়, কারণ তাতে করে ডাকাতরা ক্যাপ্টেনের সব কথা শুনতে পাচ্ছিল। এদিকে ক্যাপ্টেন রিজার্ভ ফিলিপ এর জাহাজটি ছিল কার্গো শিপ। তিনি অনুমান করতে পারলেন যে তারা যে পথে এগোচ্ছেন সে পথে বিপদ আছে, কারণ সেই পথে অন্য কোনো কার্গো শিপ বা জাহাজ ছিল না। তাই ক্যাপ্টেন আগে থেকে সতর্ক হয়ে যায়। তখন ক্যাপ্টেন ক্রিজার ফিলিপ দূরবীনের সাহায্যে দেখতে পায় অনেক দূর থেকে তাদের জাহাজের দিকে দুটো বোট আসছে। এরপর ক্যাপ্টেন আবারও দেখতে পায় ওই বোটগুলো তাদের পিছু নিয়েছে। তখন ক্রিজার্ভ তার ক্রু মেম্বারদেরকে বলে জাহাজ বাঁ দিকে ঘুরিয়ে নিতে। এরপর তারা যখন জাহাজ বাঁ দিকে ঘুরিয়ে নেয় তখন ক্যাপ্টেন ক্রিজার্ভ দেখে জাহাজের সাথে সাথে বোট দুটো বাঁ দিকে ঘুরে গেছে আর জাহাজকে ফলো করছে। এরপর ক্যাপ্টেন দেখতে পায় ওই বোট আর জাহাজ তাদের দিকেই এগিয়ে আসছে। এতে ক্যাপ্টেন বুঝতে পারে সমুদ্রের ডাকাতদের দ্বারা তারা আক্রমণ হতে যাচ্ছে। তাই ক্যাপ্টেন এই ইনফরমেশন আমেরিকার অপারেটরদেরকে পাঠিয়ে দেয়। অপারেটর তখন তাদের বলে, তোমরা দরজা জানালা বন্ধ করে দাও। তোমাদের জাহাজ যারা ফলো করছে তারা জেলেও হতে পারে, হয়তো তারা সমুদ্রে মাছ ধরতে এসেছে। ক্যাপ্টেন তখন অপারেটরকে বলে, আমি জানি তারা মাছ ধরতে আসেনি। এই কথা বলে তিনি ফোন রেখে দেন। এরপর ক্যাপ্টেন ফিলিপ দূরবীন দিয়ে আবারও সেই বোট আর জাহাজটাকে দেখে। তখন সে দেখতে পায় বোট আর জাহাজটা তাদের থেকে মাত্র 1 মাইল দূরে আছে। ডাকাতরা তাদের কাছে চলে আসায় ক্যাপ্টেন তাদের স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল। তিনি দেখেন বোর্ডের ভেতর যারা বসেছিল তাদের সবারই হাতে বন্দুক আছে। এরপর ক্যাপ্টেন পুরোপুরি শিওর হয়ে যায় যে বোটে যারা তাদের ফলো করছে তারা জলদস্যু বা সমুদ্রের ডাকাত। ক্যাপ্টেন ফিলিপ রেডিওর সাহায্যে পুলিশের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারছিল না। ফিলিপ জানত ডাকাতরা তার সব কথাই শুনতে পাচ্ছে, তাই তিনি তার উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে ফোনে পুলিশকে বলে, সমুদ্রে দুটো বোট আমাদেরকে ফলো করছে আর ওই দুটো বোটে কিছু ডাকাত আছে। হয়তো ওই বোটের পিছনে ওই বড় জাহাজও রয়েছে। এই কথা বলে ক্যাপ্টেন তার ভয়েস পাল্টে ফেলে আর বলে 5 মিনিটের মধ্যে আর্মি হেলিকপ্টার ওদের সাহায্যের জন্য পৌঁছে যাবে। কিন্তু আসলে পুলিশের সাথে ক্যাপ্টেনের কোনো কথাই হয়নি। সে পুরোটাই অভিনয় করছিল, কেননা ক্যাপ্টেন জানত তার কথা ডাকাতরা শুনতে পাচ্ছে। তাই তাদের ভয় দেখিয়ে তাদের তাড়িয়ে দেওয়ার জন্য সে এই বুদ্ধি কাজে লাগায়। আর তার এই বুদ্ধি সফল হয়। ডাকাতদের দুটো বোট এবং জাহাজটার মধ্যে বড় জাহাজটা আর একটি বোট পালিয়ে যায়, কিন্তু তখনও একটি বোট তাদের পিছু করছিল। ক্যাপ্টেন তখন তার জাহাজের স্পিড কমিয়ে অন্যদিকে বাঁ দিকে চালাচ্ছিল, যার ফলে সমুদ্রে বড় বড় ঢেউ ওঠে আর ওই ঢেউয়ে ডাকাতের বোর্ডের ইঞ্জিন নষ্ট হয়ে যায়। এই সুযোগে ক্যাপ্টেন তার জাহাজ নিয়ে ওই ডাকাতদের থেকে অনেক দূরে চলে যায়। এরপরে রাতে জাহাজের সব ক্রু মেম্বাররা একটা মিটিং করে। সেখানে তারা আলোচনা করে ওই ডাকাতরা যদি আবার তাদেরকে আক্রমণ করে তাহলে তারা কি করবে। তখন ক্যাপ্টেন বলে, আজ আমরা যেমনভাবে তাড়িয়েছি কালকেও তেমনভাবেই তাড়াবো। কিন্তু তাদের মধ্যে একজন বলে, ডাকাতদের সাথে লড়াই করা আমাদের কাজ নয়। আমাদের কাজ জাহাজ ভর্তি জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়া। তাই আমরা এই পথে না গিয়ে আমাদের পথ বদলে নেব। ডাকাতরা আমাদের খুঁজেও পাবে না। কিন্তু ক্যাপ্টেন তাদের বুঝিয়ে বলে, আমরা এখন আফ্রিকার যে জায়গায় আছি সেখানে ডাকাতদের মোট 5টি টিম আলাদা আলাদা রুটে কাজ করে। প্রায় প্রত্যেক 300 মাইল দূরে গিয়েই আমরা ডাকাতের সম্মুখ ভাগ হব। আর এজন্য আমাদের সময় নষ্ট না করে সোজা মোম্বাসার উদ্দেশ্যে রওনা করা উচিত। এরপর তারা মোম্বাসার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু কিছু দূর যাওয়ার পর ক্যাপ্টেন দেখে একটা বোট তাদের পিছু নেয়। তাই সে এবার সমুদ্রের পুলিশকে ফোন করে। সমুদ্রের পুলিশের সাথে এবার কন্ট্যাক্ট করতে পেরেছে তারা। ক্যাপ্টেন পুলিশকে বলে, কিছু ডাকাত আমাদের পিছু নিয়েছে। তখন পুলিশ বলে, যত তাড়াতাড়ি সম্ভব আমরা একটা টিম পাঠাচ্ছি।
এরপর ক্যাপ্টেন জাহাজের চারপাশে যে জলের প্রেসার পাম্প থাকে সেগুলো চালু করে দেয়, যাতে জলের প্রেসারে ডাকাতদের বোট তাদের জাহাজ পর্যন্ত পৌঁছাতে না পারে। কিন্তু এতে কোনো লাভ হয়নি। ডাকাতেরা ঠিকই তাদের জাহাজে ঢুকে পড়ে। আর এই সব দেখে ক্যাপ্টেন ওয়াকিটকির সাহায্যে জাহাজের ক্রু মেম্বারদেরকে বলে, সবাই তাড়াতাড়ি জাহাজের ইঞ্জিন রুমে লুকিয়ে পড়ো। আর যতক্ষণ পর্যন্ত আমি একটা পাসওয়ার্ড না বলবো ততক্ষণ পর্যন্ত কেউ ইঞ্জিন রুম থেকে বেরোবে না। ওই সময় ডাকাতেরা ক্যাপ্টেনকে ঘিরে ফেলে। তারপর ডাকাতের সর্দার মিউসা ক্যাপ্টেনকে বলে, তোমাদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা এখানে কাউকে মারতে আসিনি। আমরা তোমাদের সাথে একটা ডিল করতে এসেছি। এই কথা শুনে ক্যাপ্টেন ডাকাত সর্দারকে বলে, এই জাহাজের মধ্যে শুধুমাত্র খাওয়া দাওয়ার জিনিসই আছে, আর আছে কিছু ডকুমেন্টস। আর আমাদের কাছে মাত্র $30,000 আছে। তোমরা চাইলে এই টাকা নিয়ে যেতে পারো। ডাকাত দলের সর্দার এই কথায় রাজি হয় না। সে ক্যাপ্টেনকে বলে, তুমি তোমার সাথীদের এখানে ডাকো। এখানে ক্যাপ্টেন সবাইকে আসার জন্য অ্যানাউন্স করে, কিন্তু সে তখনও কোনো পাসওয়ার্ড বলেনি, যার কারণে সেখান থেকে কেউই যায় না। এরপর ডাকাত দলের সর্দার আবার অ্যানাউন্স করে ক্রু মেম্বারদের আসার জন্য, কিন্তু এবারও কেউ উপরে যায় না, কারণ ক্যাপ্টেনের নির্দেশ অনুযায়ী কেউ পাসওয়ার্ড বলা ছাড়া যাবে না। এরপর ডাকাতদের সর্দার বলে, আমি নিচে যাব আর সবাইকে খুঁজে নিয়ে আসব। এটা শুনে ক্যাপ্টেন ডাকাত সর্দারকে বলে, ঠিক আছে, কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে ইমার্জেন্সি রুমের লাইট যেন বন্ধ না হয়। যদি লাইট বন্ধ হয়ে যায় তাহলে আমরা এখানে কিছুই দেখতে পাবো না। ক্যাপ্টেন যখন এই কথা বলছিল তখন তার হাতের ওয়াকিটকির সুইচ অন করে দিয়েছিল, যাতে জাহাজের সব ক্রু মেম্বাররা তার কথা শুনতে পায়। আর তারা গিয়ে ইমার্জেন্সি সুইচ বন্ধ করে দেয়, যাতে ডাকাতরা তাকে খুঁজে না পায়। এরপর ক্রু মেম্বারদের মধ্যে একজন চলে যায় জেনারেটর বন্ধ করার জন্য, আরেকজন চলে যায় খাবার জল নিতে। অন্যদিকে দেখা যায় ক্যাপ্টেনের সাথে ডাকাত সর্দার ও আরও 2 জন ডাকাত নিচের দিকে যাচ্ছে। ক্যাপ্টেন জেনে বুঝে ডাকাতদের ভুল জায়গায় নিয়ে যাচ্ছিল, যেখানে ক্রু মেম্বাররা ছিল না। কিন্তু যেতে যেতে ডাকাত সর্দার দেওয়ালে একটা ম্যাপ দেখে ফেলে। ম্যাপ দেখে ডাকাত সর্দার বুঝে যায় জাহাজের ইঞ্জিন আরও সামনের দিকে। তখন সে ক্যাপ্টেনকে বলে, আমাদের আগে ইঞ্জিন রুমে নিয়ে চলো। ক্যাপ্টেন তখন বলে, ঠিক আছে, কিন্তু ইঞ্জিন রুম খুবই গরম, তাই আমাদের সাথে খাবার জল নিয়ে যেতে হবে। তখন ক্যাপ্টেন ডাকাতদের সাথে নিয়ে খাবার জল আনতে চলে যায়, কিন্তু জল নেওয়ার জন্য ক্রু মেম্বারদের একজন আগেই সেখানে গিয়েছিল। ওই রুমে ঢুকে ক্যাপ্টেন তাদেরকে দেখে ফেলে। এরপর ক্যাপ্টেনের পিছন পিছন ডাকাত সর্দারও ঢুকতে যাচ্ছিল। তখন ক্যাপ্টেন তাকে বলে, তুমি পায়ে কিছু পরনি, খালি পায়ে এই রুমে ঢুকলে তুমি চোট পেতে পারো। তারপর তারা সেখান থেকে চলে যায়। এরপর ক্রু মেম্বার ক্যাপ্টেনের কথা শুনে নেয়। তারপর সে ওয়াকিটকের সাহায্যে বাকি ক্রু মেম্বারদেরকে জানিয়ে দেয়, ডাকাতেরা খালি পায়ে আছে আর ওরা তোমাদের দিকে যাচ্ছে। তোমরা দরজার পাশে কিছু কাচের টুকরো ছড়িয়ে দাও। তখন বাকি ক্রু মেম্বাররা ইঞ্জিন রুমের সামনে কাচের টুকরো ছড়িয়ে রাখে। ডাকাতেরা যখন পৌঁছায় তখন একজন ডাকাতের পায়ে কাঁচ ফুটে যায়, কিন্তু ততক্ষণে তারা ইঞ্জিন রুমের ভিতরে সবাই ঢুকে যায়। ওই সময়ই ইঞ্জিন রুমের লাইট বন্ধ হয়ে যায় আর ডাকাত সর্দার রেগে যায়। ক্যাপ্টেনকে সে বলে, এসব কি হচ্ছে? ক্যাপ্টেন ডাকাত সর্দারকে বলে, আমি কিছুই জানি না, আমি তো সেই কখন থেকেই তোমাদের সাথেই আছি। আমাদের এখন জাহাজের উপরে চলে যাওয়া উচিত। এরপর ডাকাত সর্দার ক্যাপ্টেনকে বলে তাদের দলের যে ডাকাতের পায়ে কাচের টুকরো ফুটেছে তাকে নিয়ে উপরে যেতে। ডাকাত সর্দার একাই ক্রু মেম্বারদের খুঁজবে। এরপর ক্যাপ্টেন ডাকাত দলের সবাইকে নিয়ে জাহাজের উপরে চলে যায়, আর ডাকাত সর্দার একাই ইঞ্জিন রুমে ঢোকে। ডাকাত সর্দারকে একা পেয়ে ক্রু মেম্বাররা আক্রমণ করে এবং তাকে বন্দি করে ফেলে। তারপর ক্রু মেম্বাররা ওয়াকিটকির সাহায্যে অ্যানাউন্স করে ডাকাতদের জানায়, তোমাদের সর্দারকে আটকে রাখা হয়েছে, তোমরা আমাদের ক্যাপ্টেন আর বাকিদেরকে ছেড়ে দাও, নইলে তোমাদের সর্দারকে মেরে ফেলব। ক্যাপ্টেন জাহাজের উপর থেকে বলে, আমি জানি তোমাদের কাছে বোট নেই, তোমরা চাইলে আমাদের লাইফ বোট নিতে পারো আর সাথে $30,000 নিয়ে যেতে পারো। ডাকাত সর্দার ক্যাপ্টেনের কথায় রাজি হয়ে যায়। এরপর ক্যাপ্টেন $30,000 ডাকাতদেরকে দিয়ে দেয় আর লাইফ বোট কি করে চালাতে হয় তা শিখিয়ে দেয়। ডাকাত সর্দারকে ছেড়ে দেওয়া হলো। ডাকাত সর্দার সেখান থেকে বেরিয়ে যেতে যেতে সেই ক্যাপ্টেনের পেছনে থাকা ডাকাতকে ইশারা করে ক্যাপ্টেনকে তাদের সাথে নিয়ে যেতে বলে, আর ওই ডাকাত সর্দারের ইশারা মতো ক্যাপ্টেনের পিছনে আঘাত করে। তখনই অন্য ডাকাতরা ক্যাপ্টেনকে কিডন্যাপ করে নেয়। এরপর ডাকাতেরা লাইফ বোট করে চলে যেতে শুরু করে। তবে লাইফ বোটের পিছন পিছন ক্রু মেম্বাররা তাদের জাহাজ নিয়ে এগোতে থাকে ক্যাপ্টেনকে বাঁচানোর জন্য। অন্যদিকে দেখা যায় ক্যাপ্টেনের কিডন্যাপের কথা ততক্ষণে ইউএস নেভিতে জানতে পেরে গেছে, তাই তারা একটি ড্রোন সেখানে পাঠিয়ে দেয়। ড্রোনের সাহায্যে
তারা কন্টিনিউ ওই লাইফ বোটকে ফলো করতে থাকে। ডাকাতেরা ক্যাপ্টেনকে নিয়ে সোমালিয়া যাচ্ছিল। সেখানে আরও অনেক ডাকাতেরা থাকত। সোমালিয়া গিয়ে তারা ক্যাপ্টেনের কোম্পানির কাছে অনেক টাকা চাইবে, আর যার বদলে ক্যাপ্টেনকে তারা ছেড়ে দিবে। এদিকে ইউএস নেভি জাহাজ ডাকাতদের লাইফ বোটের কাছে পৌঁছে গেছে। নেভি জাহাজ থেকে ডাকাতরা ভয় পেয়ে যায়। তখন ইউএস নেভির কমান্ডোরা বলে, আমরা তোমাদের এখান থেকে যেতে দিব, কিন্তু তার আগে ক্যাপ্টেনকে ছেড়ে দাও। এরপর তারা বলে, আমাদেরকে $10 মিলিয়ন দিলে আমরা ক্যাপ্টেনকে ছেড়ে দিব। তখন অফিসাররা বলে, $10 মিলিয়ন অনেক বেশি, তাই আনতে সময় লাগবে। ততক্ষণে আমরা তোমাদের খাবার আর জল দিতে আসতে চাই। ডাকাত সর্দার এই কথায় রাজি হয়ে যায়, কারণ তাদের কাছে খাবার জল ছিল না। এরপর ইউএস নেভি ছোট ছোট দুটি বোট নিয়ে লাইফ বোটের কাছে পৌঁছে যায়। তারা আগে বলে, আমরা ক্যাপ্টেন ফিলিপকে দেখতে চাই। তখন মিউসা ক্যাপ্টেনের মাথাটুকুই দেখায়। এরপর ক্যাপ্টেন নেভি অফিসারদের জিজ্ঞাসা করে, আমার ফ্যামিলি জানে আমি কোথায় আছি? তারা বলে, হ্যাঁ, তোমার ফ্যামিলিকে আমরা সব কিছু জানিয়েছি। এরপর ক্যাপ্টেন তাদেরকে বলে, আমি লাইফ বোটের 15 নম্বর সিটে আছি, এটা আমার ফ্যামিলিকে জানিয়ে দিও। ক্যাপ্টেন আসলে এটা নেভি অফিসারকে ইন্ডিকেট করে বলে। এরপর ডাকাত দল তাকে অফিসারদের সাথে অনবরত কথা বলতে দেখে। তখন তারা ক্যাপ্টেনের কানের পাশ দিয়ে একটা গুলি চালায়, আর ডাকাত সর্দার তাকে লাইফ বোটের ভিতরে আসতে বলে। অন্যদিকে নেভি অফিসাররা গুলির আওয়াজ শুনে তারা তাদের বোটকে ফিরে আসতে বলে। তারপর রাত হয়ে যায়, আর খুব তাড়াতাড়ি ডাকাত দল ক্যাপ্টেনকে নিয়ে সোমালিয়া পৌঁছে যাবে। তারা একবার সোমালিয়া পৌঁছে গেলে তখন ক্যাপ্টেনকে খুঁজে বের করা মুশকিল হবে। রাতে ক্যাপ্টেন ডাকাতদের বলে, আমি টয়লেট করব। ডাকাতরা তখন টয়লেট যাওয়ার জন্য পারমিশন দেয়, কিন্তু তার সাথে একজন ডাকাতকে পাঠায়। ওই ডাকাতকে একা পেয়ে সেই সুযোগে ক্যাপ্টেন তাকে সমুদ্রের জলে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর নিজেও সমুদ্রে ঝাঁপ দেয়। এই ঘটনা ইউএস নেভি দেখতে পায়, কিন্তু তারা রাতের অন্ধকারে ঠিক বুঝতে পারে না যে কি হয়েছে। অফিসার সেখানে পৌঁছানোর আগেই ডাকাত সর্দার ক্যাপ্টেনকে আবার ধরে ফেলে, তারপর লাইফ বোর্ডে তুলে ফেলে। এদিকে ততক্ষণে ইউএস অফিসার পৌঁছে গিয়েছিল, আর তারা চারদিক দিয়ে ডাকাতদের লাইফ বোটকে ঘিরে ফেলে। তখন ইউএস অফিসার ডাকাত সর্দারদের সাথে কন্ট্রাক্ট করে। তাকে বলে, তুমি যতই চেষ্টা করো এখান থেকে তুমি সোমালিয়া যেতে পারবে না, কিন্তু তুমি যদি ক্যাপ্টেনকে ছেড়ে দাও তাহলে তোমাদের আমরা যেতে দেব। কিন্তু ডাকাতদের সর্দার জানত তারা যদি ক্যাপ্টেনকে ছেড়ে দেয় তাহলে অফিসাররা তাদেরকে বন্দি করে নেবে। তাই ডাকাত সর্দার ক্যাপ্টেনকে লাইফ বোর্ডের কাছে নিয়ে এসে তার মাথায় বন্দুক রেখে বলে, যদি কেউ বিন্দুমাত্র চালাকি করো তাহলে ক্যাপ্টেনকে মেরে ফেলব। তখনই একজন নেভি অফিসার বলে, আমরা তোমার বসের সাথে কথা বলছি, আমরা তোমাদের সাথে ডিল করতে রাজি আছি, কিন্তু তোমাদের মধ্য থেকে একজনকে জাহাজে আসতে হবে। এরপর ডাকাত সর্দার জাহাজে যেতে রাজি হয়। তারপর ডাকাতের লাইফ বোটের কাছে দুটো বোট আসে। এই ফাঁকে তারা দুটো বোটের মধ্যে একটি দড়ি দিয়ে বেঁধে দেয়, যাতে ডাকাতদের বোট নেভি অফিসার কন্ট্রোল করতে পারে। এই লাইফ বোটে নেভি অফিসাররা লুকিয়ে থাকা একটি ডিভাইস লাগিয়ে দিয়েছে। ওই লাইফ বোটের ভিতর যা কথা হবে তা নেভি অফিসার শুনতে পাবে। এরপর নেভি অফিসার ক্যাপ্টেনকে পরার জন্য ড্রেস দেয়, আর বলে, ওই ড্রেস পরে 15 নম্বর সিটে উঠে পড়ো। এরপর নেভি অফিসার ডাকাত সর্দারকে সাথে নিয়ে চলে যায়। এরপর আরও কয়েকজন ইউএস নেভি বাকি 3 জন ডাকাতের উপরে নিশানা লাগানোর চেষ্টা করে, কিন্তু একবারে সবাই নিশানায় আসছিল না। এরপর নেভি অফিসারদের দড়ি দিয়ে ডাকাতদের যে বোটে বেঁধেছিল সেই দড়ি দিয়ে টানতে টানতে তারা লাইফ বোটকে নিজেদের কাছে নিয়ে আসার চেষ্টা করে। অন্যদিকে ক্যাপ্টেন ভাবে সে হয়তো আর বাঁচবে না। একসময় একটা ডাকাত ক্যাপ্টেনকে দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং তার চোখও বেঁধে দেয়। এরপর একজন ডাকাত বলে, আমাদের সাথে এরা গেম খেলছে। ডাকাতেরা ঠিক করে তারা ক্যাপ্টেনকে মেরে ফেলবে। তখন তারা নেভি অফিসারকে বোটের দড়ি টানা বন্ধ করে দিতে বলে। বোটের দড়ি টানা বন্ধ করে দেওয়ার সাথে সাথে একটা ধাক্কা লাগে, যার ফলে 3 জন ডাকাতি স্নাইপারের নিশানায় চলে আসে, আর সঙ্গে সঙ্গে তাদেরকে শুট করা হয়। সেই 3 জন ডাকাতি মারা যায়। এদিকে নেভিদের কাছে থাকা ডাকাত সর্দার এ ব্যাপারে কিছুই জানত না। যখন অন্য অফিসাররা জানায় 3 জন ডাকাতি মারা গেছে আর ক্যাপ্টেন সুরক্ষিত আছে, তখন ডাকাত সর্দারকে বন্দি করে ফেলা হয়। এরপর তারা সেখান থেকে ক্যাপ্টেনকে উদ্ধার করে নেয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের মুভির ঘটনা। আমাদের সাথেই থাকুন, আমরা নিত্য নতুন সকল মুভি নিয়ে চলে আসব মুভি এক্সপ্লেনেশনে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।